হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের যে চ্যাপ্টারটা তৈরি করাতে যাচ্ছি সেটা অতি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। যে কোনো এক্সামের জন্য, বিশেষত এনটিপিসি বা রেলের গ্রুপ ডে এর জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। তবে চ্যাপ্টারটা একটু কঠিন, তার জন্য মনোযোগ দিয়ে তোমাদেরকে দেখতে হবে। আসো আমরা আজকে করি অ্যানিম্যাল কিংডম, অর্থাৎ অ্যানিম্যাল কিংডম নিয়ে আজকে আমরা জানব। দেখো, প্রাণী জগৎ, এই জগৎটাকে সবার প্রথম 1758 সালে ক্যারোলাস লিনাস প্রথম এই প্রাণী জগৎটাকে ক্লাসিফিকেশন করেছিলেন। তার জন্য ইনাকে ট্যাক্সোনমির জনক বলা হয়, অর্থাৎ ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয়। কাকে? ক্যারোলাস লিনারকে। তিনি প্রাণী জগৎকে মূলত দুটি ভাগে ভাগ করেছিলেন। একটা হচ্ছে প্লান্টাই, আরেকটা অ্যানিমেলিয়া। অর্থাৎ তিনি বলেছিলেন যারা মুভ করতে পারে না তারা সবাই প্লান্টাইয়ের মধ্যে পড়বে, আর যারা মুভ করতে পারে অর্থাৎ চলাফেরা করতে পারে তারা সব অ্যানিমেলিয়ার মধ্যে পড়বে। এই দুটি ক্লাসিফিকেশন উনি করেছিলেন, আর তিনিই প্রথম করেছিলেন, তাই জন্য ওনাকে ফাদার অফ ট্যাক্সোনমি বলে। কিন্তু তার এই ক্লাসিফিকেশনের মধ্যে সেল, যেটা অতি গুরুত্বপূর্ণ, যে সেল দ্বারা আমরা সমস্ত প্রাণীরা তৈরি হয়েছি, সেই সেলের কিন্তু কোনো উল্লেখ ছিল না। তার জন্য এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না। পরবর্তীকালে 1969-এ R.H. ভাটেকার তিনি একটি সুন্দর ক্লাসিফিকেশন করে এই প্রাণী জগতের, সেটাকেই সবাই গ্রহণ করেছে। যে ক্লাসিফিকেশনে তিনি দেখিয়েছেন প্রধানত 5টা ভাগ, 5 ক্লাসিফিকেশন কিংডম বলা হয়। যেমন তিনি বলেছেন মনেরা, প্রোটিস্টা, প্লান্টাই, ফাঙ্গি এবং অ্যানিমেলিয়া। তিনি এই 5টি শ্রেণীতে ভাগ করে দেখিয়েছেন। এবার আমরা দেখে নিই যে এই যে মনেরা, প্রোটিস্টা, প্লান্টাই, ফাঙ্গি এবং অ্যানিমেলিয়া, এরা কারা কিসের মধ্যে পড়ে, কোন শ্রেণীর মধ্যে পড়ে বা কিসের মধ্যে পড়ে, কিভাবে ভাগ করেছেন সেটা আমরা একটু দেখে নিই যে উনি কিসের ভিত্তিতে ভাগ করেছেন। দেখো, যদি আমরা সেলকে দেখি একটু, সেলকে দু রকমভাবে সেল পাওয়া যায়। একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল কাকে বলে? যেসব সেলের মধ্যে কোনো নিউক্লিয়াস, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া থাকে না। এবং ইউক্যারিওটিক সেল বলতে বোঝায় যাদের মধ্যে এই সমস্তগুলো থাকে, অর্থাৎ নিউক্লিয়াস থাকে, গলগি বডি থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। তাহলে উনি বলেছেন এই প্রোক্যারিওটিক কোষ নিয়ে যেগুলো গঠিত সেগুলো থাকবে মনেরা গ্রুপ। আর ইউক্যারিওটিক কোষকে আবার দু রকমভাবে ভাগ করে দেখা যায়। একটা হচ্ছে ইউনিসেলুলার, আর একটা হচ্ছে মাল্টি সেলুলার। ইউনিসেলুলার মানে এক কোষী, তাহলে এক কোষীর মধ্যে পড়বে প্রোটিস্টা। আবার মাল্টিসেলুলার, বহুকোষীকে আবার দু রকম ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উইথ সেল ওয়াল, অর্থাৎ কোষ প্রাচীর যুক্ত, এবং উইদাউট সেল ওয়াল। তাহলে এই যে উইথ সেল ওয়াল অর্থাৎ কোষ প্রাচীর যুক্তকে আবার দুটি ভাগে ভাগ করে দেখিয়েছে। একটা হচ্ছে যারা
অটোট্রফিক অর্থাৎ যারা ফটোসিনথেসিসের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করে সেগুলোকে বলা হয় প্লান্টাই। আর যারা হেটেরোট্রফিক অর্থাৎ যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না সেগুলোকে থাকবে ফাঙ্গির মধ্যে। আর যাদের মধ্যে কোষ প্রাচীর থাকবে না সেগুলো হচ্ছে অ্যানিম্যালিয়া। তাহলে বোঝা গেল যে কীভাবে এই শ্রেণীকরণটা করা হয়েছে। তাহলে আমরা অ্যানিম্যালিয়া মানে আজকে যদি আমরা জন্তু জানোয়ারের এই জগৎটা দেখি তাহলে সেটা কিসের মধ্যে পড়বে? ইউক্যারিওটের মধ্যে পড়বে। তারা হচ্ছে মাল্টিসেলুলার অর্থাৎ বহুকোষের মধ্যে পড়বে এবং তাদের কোষে কোষ প্রাচীর থাকবে না। এই অ্যানিম্যালিয়া অর্থাৎ জন্তু জানোয়ারের জগৎটা নিয়েই আজকে আমরা আলোচনা করব। দেখো, যেহেতু বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার আছে, এই অ্যানিম্যাল কিংডমে বিভিন্ন রকমের অ্যানিম্যাল আছে, তা এদেরকে বেশ কিছু ক্লাসিফিকেশন আবার করা হয়েছে। এই কিংডমকে অর্থাৎ কিংডম, এরা কি কিংডম? অ্যানিম্যাল কিংডম অর্থাৎ কিংডম মানে এখানে রাজ্য। তারপরে এদেরকে কি করা হয়েছে? ফাইলেম, ফাইলেমে ভাগ করা হয়েছে অর্থাৎ পর্ব। ফাইলেমের পরে এদেরকে করা হয়েছে ক্লাস অর্থাৎ শ্রেণী। তারপরে অর্ডার অর্থাৎ বর্গ। তারপরে ফ্যামিলি মানে গোত্র। তারপরে হচ্ছে জেনাস মানে গণ এবং তারপরে স্পেসিস প্রজাতি। প্রজাতি তাহলে এতগুলো ভাবে ভাগ করে হয়েছে, ওদেরকে ভাগ করা হয়েছে এই প্রাণী জগতে। তাহলে যদি বলি অ্যানিম্যাল কিংডমের হচ্ছে মূল একক কি, তা তোমাকে বলতে হবে স্পেসিস অর্থাৎ হচ্ছে প্রজাতি। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসে যে অ্যানিম্যালের যে জগৎ আছে তার মূল একক কি। আমরা এদের মধ্যে প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ফাইলেম অর্থাৎ পর্ব নিয়ে। দেখো, এই যে জন্তু জানোয়ারকে বিভিন্ন ফাইলেমের এই যে এতগুলো ভাগ করা হলো, এর মধ্যে যে প্রথম পর্ব, তা পর্বের মধ্যেও আবার বিভিন্ন ভাগ রয়েছে যে এদেরকে কোন পর্বে কিভাবে রাখা হবে। তা পর্বকে যে ফাইলেমকে আবার 9টা ভাগে ভাগ করা হয়েছে। এই 9টা ভাগে এদেরকে ভাগ করা হয়েছে। সেই 9টা ভাগ আমরা ভালো করে দেখবো, তোমরা কিন্তু লিখে নেবা কেন আমাকে মুছে মুছে করতে হবে। প্রথমত হচ্ছে পরিফেরা, পরিফেরা। এরপরে সিলেন্ট্রেটা, সিলেন্ট্রেটা। প্লাটিহেলমিনথেস, প্লাটিহেলমিনথেস। নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, অর্থ্রোপোডা। মোলাস্কা, ইকাইনোডার্মেটা, ইকাইনোডার্মেটা। আর লাস্টে কর্ডাটা, কর্ডাটা। তাহলে এতগুলো ফাইলেমে ভাগ করা রয়েছে। ফাইলেমকে 9টা ভাগে ভাগ করা রয়েছে। পরিফেরা, সিলেন্ট্রেটা, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, অ্যান্থ্রোপোডা, মলাস্কা, ইকাইনোডার্মেটা আর হচ্ছে কর্ডাটা। এতগুলো ভাগ করা হয়েছে। এবার আমরা এক এক করে দেখব, এর মধ্যেও শ্রেণীবিভাগগুলো দেখব। দেখো, আমরা কিন্তু মুছে দিচ্ছি কারণ তোমরা লিখে নেবে আশা করি।
এবার এদের মধ্যে কিছু শ্রেণীবিভাগ আছে, সেগুলো একটু দেখে নেব যে কোন শ্রেণীর মধ্যে কোনগুলো পড়বে। দেখো, প্রথমত সেলের কিছু বিভাজন করা আছে সেল অনুসারে, কারণ কিছু প্রাণী আছে যারা হচ্ছে সেলুলার লেভেলে পড়ে। সেলুলার লেভেল কাকে বলে? সেলুলার লেভেল বলে যেসব প্রাণীর দেহ কোষ দ্বারা গঠিত, কিন্তু সেই কোষ কোনো টিস্যুস তৈরি করতে পারেনি, অর্থাৎ কলা তৈরি করতে পারেনি, তাদেরকে আমরা বলবো সেলুলার লেভেল। যেমন পরিফেরা এরা হচ্ছে সেলুলার লেভেলের মধ্যে পড়ে। ক্লিয়ার? পরের উদাহরণ দিয়ে আমরা বুঝবো সেলুলার লেভেল গেল। তারপরে যারা টিস্যু তৈরি করতে পেরেছে, টিস্যু লেভেল বলবে। টিস্যু তৈরি করতে পেরেছে, কিন্তু টিস্যু তৈরি হয়েছে, অর্থাৎ কলা তন্ত্র তৈরি হয়েছে, কিন্তু সেই কলা দ্বারা কোনো অর্গান তৈরি করতে পারেনি, তারা পড়বে সেলেন্ট্রেটা। এই যে সেলেন্ট্রেটা এরা হচ্ছে টিস্যু লেভেলের প্রাণী। ক্লিয়ার? এরপরে আসবে অর্গান লেভেল। অর্থাৎ এই টিস্যু কলাতন্ত্র তৈরি হয়েছে এবং তার দ্বারা অর্গানও তৈরি হয়েছে, কিন্তু সেই অর্গান কোনো সিস্টেম তৈরি করতে পারেনি। যেমন আমাদের ডাইজেস্টিভ সিস্টেম আছে, নার্ভ সিস্টেম আছে, এরকম অনেক সিস্টেম আছে। সেরকম যাদের অর্গান লেভেল আছে কিন্তু সেই অর্গান কোনো সিস্টেম তৈরি করতে পারেনি, অর্থাৎ কোনো সিস্টেম নেই, তারা হচ্ছে যেমন প্লাটিহেলমিনথেস। তারপরে আসবে সিস্টেম লেভেল। দেখো, এরা বাদ দিয়ে বাকি যত ক্যাটাগরি আমি দেখালাম, এই তিনটে বাদ দিয়ে বাকি যে 6টা ক্যাটাগরি আমি দেখালাম, এদের সবগুলোই সিস্টেম লেভেলের মধ্যে আসবে, এই তিনটে বাদ দিয়ে। ক্লিয়ার? শ্রেণী বিভাগটা বোঝা গেছে? তাহলে আমি বুঝলাম। দেখো, এরপর আছে সিমেট্রি। দেখো, সিমেট্রি অর্থাৎ সমরূপতার ভিত্তিতে। দেখো, সমরূপতার ভিত্তিতে কি? অর্থাৎ আমাদেরকে যদি এখান থেকে একটা দাগ টানি, তাহলে আমাদের ডান দিকটাও যেরকম বাঁ দিকটাও ঠিক সেরকম। তা যেসব প্রাণীকে এরকম ভাগ করে অর্থাৎ সমতা আনা সম্ভব হবে, অর্থাৎ যার উপর নিচ একই রকম বা ডান দিক বাঁ দিক একই রকম, এরকম কোনাকুনি একই রকম, এরকম যদি আমরা সমতা আনতে পারি তাদেরকে বলা হবে সমরূপতা, অর্থাৎ সিমেট্রি। তাই এই যে সিমেট্রি দেখা যায়, তা কিছু কিছু প্রাণীর মধ্যে সিমেট্রি দেখা যায়, আর কিছু কিছু প্রাণীর মধ্যে সিমেট্রি দেখা যায় না। যাদের মধ্যে সিমেট্রি দেখতে পাওয়া যায় তাদেরকে বলা হয় সিমেট্রিক্যাল, আর যাদের দেখা যায় না তাদেরকে বলা হয় অ্যাসিমেট্রিক্যাল। আর তাদের মধ্যে কোনো সমরূপতা দেখতে পাওয়া যায় না। তাহলে পরিফেরা, এই যে পরিফেরা যে প্রাণীটা রয়েছে এটা অ্যাসিমেট্রিক্যাল। তারপর সেলেন্ট্রেটা রয়েছে, সেলেন্ট্রেটার মধ্যেও অ্যাসিমেট্রিক্যাল দেখতে পাওয়া যায়, কিন্তু বাকি যেগুলো রয়েছে সেগুলো মোটামুটি সবই সিমেট্রিক্যাল। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখি ভ্রূণ। অর্থাৎ আমরা জানি ভ্রূণের ভিত্তিতে, অর্থাৎ আমরা জানি যে শুক্রাণু ডিম্বাণু একসাথে হয়ে জাইগোট তৈরি করে, জাইগোট আস্তে আস্তে ভ্রূণে পরিণত হয়। এই যে ভ্রূণ, সাপোজ এটা একটা ভ্রূণ, তো এই যে ভ্রূণের মধ্যে এই ভ্রূণটাকে কিছু কিছু প্রাণীদের হচ্ছে পর্দা দ্বারা আবর্তিত থাকে, তাহলে এই পর্দার ভিত্তিতেও এদেরকে ভাগ করা যায়। ঠিক আছে? তো 3টে পর্দা থাকে, এটা যদি ভ্রূণ হয় এই ভ্রূণকে 3টে পর্দা দ্বারা অনেক সময় ঢেকে রাখতে পারে।
এই প্রথম এই পর্দাটা একদম যে কাছের পর্দাটা সেটা হচ্ছে এন্ডোডার্মা, এটা হচ্ছে মেসোডার্মা, মাঝখানটা মেসোডার্মা, এটা এন্ডোডার্ম বা এন্ডোডার্মা, আর এটা মেসোডার্ম, আর একদম লাস্টেরটা হচ্ছে ইক্টোডার্ম। তো এই 3 ধরনের পর্দা থাকে, কিন্তু সব ভ্রূণের ক্ষেত্রে এই 3 ধরনের পর্দা থাকে না। যাদের এই 3 ধরনের পর্দাই থাকে তাদেরকে বলা হয় ট্রিপ্লোব্লাস্টিক। আর যাদের শুধুমাত্র এই এন্ডোডার্ম এবং এই এক্টোডার্ম এবং এন্ডোডার্ম অর্থাৎ একদম ভেতরটা এবং বাইরেরটা, এই দুটো পর্দা যাদের থাকে, যাদের মেসোডার্মটা থাকে না, তাদেরকে বলা হয় ডিপ্লোব্লাস্টিক। এটা ট্রিপ্লোব্লাস্টিক, এটা ডিপ্লোব্লাস্টিক। তাহলে আমরা যে ফাইলেমের যে প্রথম দুটো দেখেছিলাম পরিফেরা এবং হচ্ছে সেলেন্ট্রেটা, এই পরিফেরা এবং সেলেন্ট্রেটা এই দুটো হচ্ছে ডিপ্লোপ্লাস্টিক, অর্থাৎ এদের ভ্রূণে দুটো করে পর্দা থাকে, আর বাকি সবগুলোই কিন্তু ট্রিপ্লোপ্লাস্টিক। ক্লিয়ার? বাকি সবগুলো ট্রিপ্লোপ্লাস্টিক। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা বাকিগুলো সব দেখে নিই। আচ্ছা, এবার উদাহরণগুলো ভালো করে বুঝে নিই। তাহলে পরিফেরা, এই ধরনের প্রাণী পরিফেরা যাদের পুরো দেহ ত্বকের মধ্যে ছিদ্র থাকে, যেখান থেকে জল বা অন্যান্য খাদ্য, অক্সিজেন এগুলো প্রবেশ করে, সেইগুলো হচ্ছে পরিফেরা। আর পরিফেরা তো উদাহরণ দিয়েই দিয়েছে যে আর কোন কোন ক্যাটাগরির মধ্যে হয়, এটা সেলুলার লেভেলে থাকে, এগুলো তো সব আগেই বুঝেছি। তাহলে পরিফেরা, তাহলে এই ধরনের প্রাণী কি যেগুলো ছিদ্র থাকে? স্পঞ্জিলা, অর্থাৎ যেটা স্পঞ্জ, সেই প্রাণীটা পড়ে এই হচ্ছে পরিফেরার মধ্যে। ঠিক আছে, তারপরে দেখি সেলেন্ট্রেটা, এদের মধ্যে হচ্ছে হাইড্রা, জেলিফিশ, তারপর হচ্ছে কোরাল, যেটা সেই কোরাল, এরা হচ্ছে সেলেন্ট্রেটার মধ্যে পড়ে। প্লাটিহেলমিনথেস বা ফ্রিতাকৃমি, এদের মধ্যে পড়ে প্লানারিয়া, এটা একটা কৃমি, প্লানারিয়া এরা পড়ে। তারপর হচ্ছে টেপ ওয়ার্ম, অর্থাৎ যে ফিতাকৃমি হিসাবে যেটা চিনি, তাই এগুলো সব প্লাটিহেলমিনথেসের মধ্যে পড়ে। কি প্লানারিয়া, টেপ ওয়ার্ম, এগুলো সব। তারপরে লিভার ফ্লুক, এগুলো সব কৃমি জাতীয়, চ্যাপ্টা কৃমি জাতীয়, এরা হচ্ছে পরে হচ্ছে এই গ্রুপের মধ্যে। তারপরে দেখে নিই নেমাটোডা, অর্থাৎ গোলকৃমি, এই গোলকৃমির মধ্যে পড়ে উচেরিয়া, তারপরে অ্যাসক্যারিস, এরা পড়ে এরা পড়ে হচ্ছে এই নেমাটোডার মধ্যে, অর্থাৎ গোলকৃমিগুলো, উচেরিয়ার আর হচ্ছে অ্যাসক্যারিস, এরা পড়ে হচ্ছে নেমাটোডা, গোলকৃমির মধ্যে। এবার আসি অ্যানেলিডা হচ্ছে অঙ্গুরিমাল প্রাণী, যারা হচ্ছে এরকম
গোল গোল খণ্ড খণ্ড অংশ নিয়ে যুক্ত হয়েছে, তারা হচ্ছে অঙ্গুরিমাল প্রাণী, অ্যানেলিডা। আর্থ অর্থাৎ কেঁচো, লিচ অর্থাৎ যোগ, আর্তন, এরা হচ্ছে অ্যানেলিডা অর্থাৎ অঙ্গুরিমাল প্রাণী। যেগুলো এই ধরনের যত প্রাণী থাকবে সবই অ্যানেলিডা। অর্থোপোডা সন্ধিপদ প্রাণী। অর্থোপোডা হচ্ছে সন্ধিপদ প্রাণী, অর্থাৎ যাদের পাগুলো জয়েন করা রয়েছে, অর্থাৎ 3 জোড়া করে পা দেখতে পাওয়া যায়, সবকটা পা একটা পায়ের সাথে একটা পা জয়েন, যেমন হচ্ছে ককরোচ মানে আরশোলা, তারপর স্করপিয়ন মানে কাঁকড়া বিছা, বাটারফ্লাই মানে প্রজাপতি, বিভিন্ন ধরনের যে মাছিগুলো, এই ধরনের সবগুলোই হচ্ছে অর্থোপোডা, অর্থাৎ পতঙ্গ শ্রেণীর যতগুলো রয়েছে সবই হচ্ছে অর্থোপোডার মধ্যে পড়ে। বা যাদের পাগুলো সন্ধিপদ পা, যাদের সন্ধিপদ অর্থাৎ জয়েন্ট করা রয়েছে, সেগুলো সবই অর্থোপোডার মধ্যে পড়ে। ক্লিয়ার? সন্ধিপদ প্রাণী। মোলাস্কা কি? যেসব প্রাণীদের পুরো বডিটা থলথলে এবং তাদের শরীরের বাইরে একটা কভার থাকে, ক্যালসিয়াম কার্বোহাইড্রেটের একটা শক্ত কভার থাকে, যেমন শামুক, স্নেইল, যে বিভিন্ন ধরনের শামুকগুলো আছে এগুলো মোলাস্কা। তাছাড়া অক্টোপাস, এই অক্টোপাসও হচ্ছে মোলাস্কার মধ্যে পড়ে, এবং বিভিন্ন ধরনের যে শামুকগুলো রয়েছে সেগুলো সবই মোলাস্কার মধ্যে পড়ে। ইকাইনোডার্মেটা এইসব প্রাণীগুলোকে বোঝায় যাদের গায়ে কাটা কাটা থাকে, অর্থাৎ স্টারফিশ। এদের তো আমি আরও ক্যাটাগরি তো বলেই দিয়েছি। তাছাড়া এদের উদাহরণ হচ্ছে স্টারফিশ হবে, তারপরে সি কাকুম্বার হবে, স্টারফিশ, এরা সবই হচ্ছে ইকাইনোডার্মেটা। এরা শরীরে বিশেষত যে কাটা কাটা থাকে, সমুদ্রে বেশি দেখতে পাওয়া যায়। এবার আসছে করডাটা, অর্থাৎ মেরুদণ্ডী প্রাণী। যেসব প্রাণীর নটকট থাকে, অর্থাৎ মেরুদণ্ডী থাকে, এই যে ব্যাকবোনটা থাকে, সেগুলোকে আমরা সব করডাটা প্রাণীর মধ্যে ফেলি। এদেরকে আবার 5টি ভাগে ভাগ করা যায়, করডাটাকে আবার 5টি ভাগে ভাগ করা যায়। পিসেস অর্থাৎ মাছ, যত দুনিয়ার মাছ আছে সব পিসেসের মধ্যে পড়ে। অ্যাম্ফিবিয়ান উভয়চর প্রাণী, ফ্রগ, ওই ধরনের যে উভয়চর প্রাণীগুলো আছে সবই অ্যাম্ফিবিয়ানের মধ্যে। জানো অ্যাম্ফিবিয়ানের মধ্যে কী কী পড়ে, অর্থাৎ উভয়চর কী কী হয়। তারপরে সরীসৃপ প্রাণী, যেমন কুমির, টিকটিকি, সাপ, সরীসৃপ। তারপরে ম্যামালস, স্তন্যপায়ী প্রাণী। যত স্তন্যপায়ী প্রাণী আছে, মানুষ, হাতি, বাঘ, এগুলো সব স্তন্যপায়ী প্রাণী। আর হচ্ছে অ্যাভেস অর্থাৎ পক্ষী, বার্ড। তাহলে এই পক্ষী যে বিভিন্ন ধরনের যে পাখিরা রয়েছে, এই সবই হচ্ছে করডাটার মধ্যে পড়ে, অর্থাৎ এদের সবাই মেরুদণ্ড আছে বা এদের একটা হাড়ের খাঁচা তৈরি করা আছে এই সব প্রাণীর ক্ষেত্রে। তাহলে আশা করি তোমরা অ্যানিমাল কিংডমটা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো।